হঠাৎ করে আমার পায়ের মধ্যে কি একটা লাগলো, আমি মনে করলাম ইটের ইডাল অথবা কি, আমি আসলে বুঝতে পারি যে এটা গুলি। আমার এই যে এই জায়গাটা লাগলো একটু ছিদ্র হয়ে গেল। তো আমার যেহেতু ডায়াবেটিস আছে আমি এটা কিছু মনে করিনি। দুদিন পর আমি দেখলাম এখান থেকে রক্তপুঞ্জ বের হচ্ছে। এটা তো আমি তো এই মুহূর্তে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এবং নরসিংদী জেলার যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই নিউজ নরসিংদী 24 এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের সামনে উপস্থিত করেছি, যিনি জুলাই আন্দোলনে একজন আলেম হিসাবে সর্বাত্মকভাবে পাশে ছিলেন, মানুষকে উৎসাহ দিয়েছেন, কাজ করেছেন, স্বৈরাচার পতনে এবং দূর করেনে তিনি সর্বাত্মকভাবে দেশের পক্ষে মাঠে নেমেছিলেন। মাওলানা রফিকুল ইসলাম সাহেব, তিনি নরসিংদীর একজন গর্বিত আলেম। তিনি শাপলা চত্বর মসজিদের দীর্ঘ সময় পর্যন্ত ইমাম এবং খতিব ছিলেন। তো আজকে আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। প্রথমেই জানতে চাইবো যে আপনি কেমন আছেন এবং কি অবস্থায় আছেন। আলহামদুলিল্লাহ, আমি পারিবারিক এবং ব্যক্তিগতভাবে খুবই ভালো আছি। কিন্তু রাষ্ট্র, দেশ এবং সবকিছু মিলিয়ে আমি প্রচন্ড চাপে থাকি। আমার মনে হচ্ছে এই 24-এর গণঅভ্যুত্থানের পর আমাদের নেতৃবৃন্দ এবং ইসলামিস্ট অন্যান্যদের যে অভিযাত্রা, যে চিন্তা চেতনা আমাদের থাকা উচিত ছিল, এটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জন্য মানসিকভাবে একটু অস্থির থাকি। আমি জানি যে জুলাই আন্দোলনে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, যে গুলির দাগ এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে তরতাজা। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেই তারিখটা কত তারিখ ছিল এবং এর প্রেক্ষাপট যেটা আছে সেটা যদি আপনি বর্ণনা করেন নিজের ভাষায়, কিভাবে বলবেন? আসলে গুলিবিদ্ধ হওয়াটা বা ওই দিন যে এই পরিস্থিতি হবে সেটা আমাদের কিছুই জানা ছিল না। আমি শাপলা চত্বরের মসজিদের ইমাম খতিব হিসাবে নিজের একটা ফেস ভ্যালু আছে, বা ইমামের যে কোনো জায়গায় অংশগ্রহণ করা যায় না খতিবের, বিশেষ করে শাপলা চত্বরের একটা সেন্সিটিভ জায়গা। তো প্রতিদিন জোহরের আগে আমি খাবার খেয়ে ফেলতাম। জোহর নামাজ পড়ে আমি চুপচাপ বাইক নিয়ে আমি চলে যেতাম শাপলা চত্বর, জেলখানার মোড়ে শাপলা চত্বর থেকে। তো ওখানে গিয়ে আমি অপেক্ষা করতাম ছাত্ররা কখন আসবে, কখন আন্দোলন শুরু হবে। তখন আমি আমার মুখটা বেঁধে, বা কখনো ক্যাপ পরি না, মোটরসাইকেল চালাই। কিন্তু ওই আন্দোলনের সময় যে আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্যাপ, এই ক্যাপটা আমি 3,500 টাকা দিয়ে একটা বাকি কিনছি বাসায় এক দোকান থেকে, শুধু সেফটির জন্য। তো আমি প্রতিদিন চলে যেতাম, যেহেতু আমি ইমাম খতিব, যাতে বিতর্কিত না হই। বিশেষ করে শাপলা চত্বরে সর্বস্তরের মানুষ আছেন, এই বিতর্ক থেকে বাঁচার জন্য আমার মুখটা আমি বেঁধে রাখতাম। কখনো কখনো এই ক্যাপটা পরেও মুখের মধ্যে মাস্ক টাস্ক পরে থাকতাম। তারপরও যারা আমার কাছের পরিচিত, যেমন ভাগ্যির অনেক ছেলেপেলেরা আমাকে চিনে ফেলতো বাসায়। তারপরে শাপলা চত্বরে অনেকেই আমাকে দেখেছেন, আমার পরিচিত বন্ধু বান্ধবরা অনেকেই আমাকে কাছের থেকে চিনে ফেলতেন। তো তাহমিদ যেদিন শহীদ হয়, আমার সেদিনের ঘটনা হলো আমরা সেম দুপুরে খাবার খেয়ে চলে গেছি। তো টিভিএস এর শোরুমে, যেখানে সার্ভিসিং করা হয়, ওখানে আমরা বসতাম। ওখানে আমাদের ভাগ্যির আমাদের এক ভাই আছেন, ওইটার ম্যানেজার, ওনার পরিচয়, ওখানে আমি বসতাম। তো আন্দোলন শুরু হলো, ওখান থেকে আসতাম। হঠাৎ করে 3:30, 2:30 বা 3:30, আমার টাইমটা এখনো পুরা ইয়ে নেই, দেখি নেই। তো মনে হয় 3:30 বা 3:30, এর মধ্যে হঠাৎ করে বিকট আওয়াজে 300 থেকে 500 পুলিশ একসাথে শুধু ফায়ার আর ফায়ার। আসলে আমরা কিছুই বুঝে উঠতে পারি না, চারদিক থেকে এত বেশি ফায়ারিং যে কোনো মানুষ টানুষ কিছুই নেই, শুধু মানে খালি মাঠে ফায়ার। তো চারদিক থেকে ছেলেপেলেরা ছিল, প্রত্যেক দোকানে চিপায় চাপায় প্রচুর পরিমাণ পোলাপান ছিল, যেটা আমি তৎক্ষণাৎ বের হয়ে মানে দেখলাম যে যারা শিক্ষার্থী তারা হ্যাঁ ছিল। হ্যাঁ, শিক্ষার্থী, আন্দোলনকারী, শ্রমিক। এখানে আমি একটা কথা নোট করব, হ্যাঁ। শুধুমাত্র শিক্ষার্থী এখানে ছিল না। কারণ আমি যে দোকানটায় বসাছিলাম, এই এটা টিভিএস কত এর, তারিখে ছিল আপনি? এটা তাহমিদ যেদিন মারা গিয়েছে, শহীদ 18 হয়েছে তারিখ। 18 তারিখ। তো সেদিনের ঘটনা এটা। তো এখানে আমার ওই টিভিএস শোরুমের সমস্ত শ্রমিকরা বের হয়ে আসে, ওরাও আমার সাথে ঈদ দিয়ে ইদাল দিছেন, ওরাও অংশগ্রহণ করছেন। এবং আরো একটা মজার ব্যাপার হলো, হ্যাঁ, পুলিশ এত গুলি করেছেন যে আমরা কেউ আর দোকান থেকে বের হইতে পারিনি, পুরুষ মহিলা সব দোকানের ভিতরে সাতনার পেরে বসে আছে। ইতিমধ্যে আমার পরামর্শ কারণ কি করা যায়, আমি মানে খুব ব্যস্ত হয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম। ওদের মধ্যে একটা ছেলে ছিল, বললো যে ওদের একটা কাজ করেন আপনি,
টায়ারের মধ্যে সে পেট্রোল ডাললো। পেট্রোল দিলে আমাকে একটা মেস দিল, বললো যে একটা গ্যাস মেস, বললো যে আপনি এটার মধ্যে আগুন ধরে ইডাল দিবেন, হ্যাঁ তাহলে আপনি যে ওরা কিছু একটা হতে পারে আর কি। তো আমি তার কথা মতো কাজটা করার জন্য বের হয়েছি। হ্যাঁ, পুলিশ কিন্তু গুলি করতেছে, ওরা একবারে জেলখানার মোড়ে গুলি করতে সবাইকে সরাই দিয়ে আবার জেলখানা মোড়ে চলে আসছে। এমনকি যে আমাদের মিষ্টির দোকানটা কি নাম জানি, ফুলকলি যে দোকানটা, ফুলকলি এখানে ওরা অবস্থান করতেছে। হঠাৎ করে আবার আমার পায়ের মধ্যে কি একটা লাগলো, আমি মনে করলাম ইটের ইডাল অথবা কি, আমি আসলে বুঝতে পারি যে এটা গুলি। আমার এই যে এই জায়গাটা লাগলো, একটু ছিদ্র হয়ে গেল। তো আমার যেহেতু ডায়াবেটিস আছে, আমি এটা কিছু মনে করিনি। দুদিন পর আমি দেখলাম এখান থেকে রক্তপুঁজ বের হচ্ছে। এটা তো আমি তো এই মুহূর্তে এটা বলতে পারি না যে কি এখানে। তা আমি আমার পরিচিত এক ডাক্তারের কাছে গেলাম, আমি বললাম যে বাইক অ্যাক্সিডেন্ট করেছি আমি। তো উনি আমাকে অ্যান্টিবায়োটিক দিলেন। তো আমার এটা ভালো হতে প্রায় 1.5 মাস সময় নিয়েছে। হ্যাঁ, প্রচন্ড ভাবে আমি এই পাটা নিয়ে খুব কষ্ট করেছিলাম, প্রতিদিন রক্তপুঁজ বের হতো এবং আমি আতঙ্কিত ছিলাম আমার ডায়াবেটিসের কারণে এই পায়ে কোনো ক্ষতি হয়ে যায় কিনা। তো সেদিন আমি দেখেছি, পরবর্তীতে সন্ধ্যার পর আমি জেনেছি তাহমিদ শহীদ হয়েছে। কিন্তু স্বৈরাচারের যে বীভৎস আক্রমণ, আমার জন্ম 1981 সালে, তারপর থেকে এই এরকম অনেক আন্দোলন আমি দেখেছি। আমি 91 এর আন্দোলন দেখেছি, আমি 96 এর নির্বাচন দেখেছি, হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ দেখেছি, সর্বশেষ 2001 সালে ফতোয়া বিরোধী আন্দোলনে ইসলামিস্টদের উপর যে অবর্ণনীয় নির্যাতন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনের নেতৃত্বে, এবং আমরা তখন এতটাই তরুণ ছিলাম, আমরা রাজপথে, হ্যাঁ নরসিংদীর যে হরতাল, আজকে ইতিহাস সামনে আমার চোখে ভাসে। আমার ক্লাসমেটদেরকে নিয়ে আমি শেখের মাদ্রাসার দেওয়াল টপকে ভোর 5টা বাজে রাস্তা ব্লক করেছিলাম। সেই ব্লক, হ্যাঁ সারাদিন ছিল, এবং নরসিংদীতে যে তাণ্ডব পুলিশ চালিয়েছিল, ওই হরতালকে ভাঙতে পারে নাই, ওই ব্যারিকেডকে তারা ভাঙতে পারে নাই। তখন হয়তো আমি কাফিয়া বা হেদায়তুল্লাহ পড়ি শেখের মাদ্রাসায়। আমার সাথে যারা ছিল, এখনো শেখের যারা শিক্ষক আছেন, আমি নাম বলে তাদেরকে মেন করতে চাই না, আলহামদুলিল্লাহ তারা জীবিত আছেন। সেম ওই আন্দোলনের পর এমন বিভৎস আন্দোলন আমি কখনো আর দেখি নাই। এই 24-এ তাহমিদ যেদিন মারা গেল, সেদিন আমি দেখেছি এই পুলিশ কত নির্মম, পুলিশ কত ভয়াবহ, পুলিশ কত ক্রিমিনাল, পুলিশ কিভাবে মানুষকে হত্যা করে। তবে আরেকটি মজার ঘটনা এখানে আছে। সেই দিন পুলিশ, ছাত্ররা যখন ধাওয়া করলো, সর্বোচ্চ 15 মিনিটের মাধ্যমে ছাত্র ধাওয়া করলো। 15 মিনিট পর ছাত্র ধাওয়া করলো, পরে ওরা এই জেলখানা মোড়ে আপনি দেখবেন তরুয়া গ্রামটা পুরা চিপা চাপা রাস্তা। ওরা এখনো তরোয়ার মানুষ আমার এই সাক্ষাৎকারটা দেখবে, এবং যারা ওদের উপস্থিত ছিল, মহিলারা ছাদ থেকে ইট মারলো, মহিলাদের হাতে যা আছে তাই মারলো। পুলিশকে বাঁচানোর মতো কোনো রাস্তা সেদিন তারা পায় নাই। অতএব তারপরে ইতিহাস সারা পৃথিবী দেখেছে নরসিংদীর, এবং এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পুলিশ পরিতাপের বিষয়, সেই স্বৈরাচারী পুলিশরা তাদের চেয়ারে আছে, এবং এখনো তারা আমাকে হুমকি দেয়। এখনো আমার শাপলা চত্বরে আমার বয়ানকে রেকর্ড করা হতো, ভিডিও করা হতো, আমার পিছনে বিভিন্ন ভাবে, হ্যাঁ টেকিং করা হয়, আমি আমার গতিবিধিকে লক্ষ্য করা হয়। আসলে আমি তো প্রতিদিন সকালে বের হওয়ার সময় মৃত্যুকে নিয়ে বের হই, আবার যখন ঘুমাইতে আসি তখনও মৃত্যুকে নিয়েই ঘুমাই। এগুলো আমাকে কখনোই প্যারা দেয় না। আমি জানি আমার আল্লাহ আমাকে যতদিন ইজ্জতের সাথে বাঁচাবেন। এবং রাফি, আপনি নিশ্চয়ই আমাকে চিনেন মিনিমাম 30 বছর থেকে বা 25-30 বছর থেকে। আপনি জানেন যে আগে থেকে আমি এরকমটাই ছিলাম। কখনোই আমি এটা ভাবি না যে কে আমাকে কি করবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পালবে, কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচাবে। এই জুলাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনকে ঘিরে আপনি কেন মনে করেছিলেন যে আপনার একজন আলেম হিসাবে এই আন্দোলনের সম্পৃক্ততা হওয়াটা জরুরি? আসলে রাফি, আপনি আমাকে বললেন যে 24-এ আন্দোলনে আমার কেন জরুরি মানে একজন আলেম অংশগ্রহণটা, হিসাবে। আলেম হিসাবে। হ্যাঁ, আপনি 13 মানে কেন সালের জরুরি মনে 13 সালের করছেন? কথা আপনার নিশ্চয়ই মনে আছে। অবশ্যই মনে তো আছে। 13 সালে এতটা নির্যাতিত নিগৃহীত হয়েছি আমি। আমি নরসিংদী শহরের ছেলে, আমি নরসিংদীতে বিয়ে করেছি, নরসিংদীতে আমি বাড়ি করেছি, নরসিংদীর পাশে আমার গ্রামের বাড়ি, জন্মস্থান। কিন্তু আমি কালীবাজারে একদিন গেছি, আমার চারদিক থেকে হেফাজতি হেফাজতি চিৎকার করে হিন্দুরা আমাকে ডাকছিল। আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো কিনা। প্রতিদিন পত্রিকা কেনার জন্য বাস স্ট্যান্ডে গেলে চারদিক থেকে হেফাজতি হেফাজতি বলে আমাকে নির্গৃহীত করা হতো, আমাকে খুব
এটাকে বলে মানসিক যন্ত্রণা দেওয়া। তো ওই সময় আমার মনে হতো এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার তার সমস্ত ধরনের অধিকার হারিয়েছে। দ্বিতীয় কথা হলো এই দেশের হিন্দুরা, আমি সাহেবতার চুল কাটছিলাম, ওরা আমাকে বলল যে আওয়ামী লীগ যতদিন আছে এই দেশে আমাদের। আমি মনে মনে হাসলাম, আমি ভাবলাম যে আমি চাইলে এই মুহূর্তে তার দোকান দোকান সব ধ্বংস করে দিতে পারি। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের আমলে একাধিকবার আমি প্রতিবাদ করেছি, নারীদের বিরুদ্ধে স্টেশনে 144 দ্বারা ভেঙ্গে আমি কথা বলেছি। আমি তো সেই রফিক যে শাপলা চত্বরে সারা রাত আমি, হ্যাঁ, প্রচন্ড ভাবে বিদ্রোহ করেছি। হ্যাঁ, আমি আমার বউ আমার পরিবার থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছি এবং সব সময় আমার ভিতরে প্রচন্ড সাহসিকতা কাজ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। তো সেই দিন আমি বুঝেছিলাম এই দেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যাবে না। সেই চেতনা, সেই চিন্তা থেকে আমি আন্দোলনে আমার ব্যক্তিগত চিন্তা থেকে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার চিন্তা ছিল উলামায়ে কেরাম আমাদের কওমি গণনা কেন সম্পৃক্ত হচ্ছে না। এবং প্রতিদিন আমার মনে হতো ৭১-এর পাকিস্তানের জালেমদের থেকে আমরা দেশকে মুক্ত করেছি, কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। সুস্পষ্ট কথা, ইসলামী দলের মধ্যে দু একটা দল অংশগ্রহণ করেছে, বাকি কোনো দল ৭১-এ অংশগ্রহণ করি নাই। সেই জন্য আমরা 50 বছর মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি। আমার মনে হচ্ছিল এই ২৪-এ যদি আমরা আন্দোলনে সম্পৃক্ত না হই, সামনে আরো 52 বছর আমরা পিছিয়ে যাব। এই দেশ এবং স্বাধীনতার জন্য আমাদের কিছুই হবে না। এবং আমি এটা অনুধাবন করেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না, হয়তো আমার ছোট্ট জ্ঞান থেকে আমি এটা বুঝেছিলাম। তো আমি হঠাৎ এই চিন্তা থেকে প্রচন্ড ভাবে এই আন্দোলনে জড়ায় পড়ি এবং দোয়া করতেছিলাম উলামায়ে কেরাম জড়ায় পড়ুন। ইতিমধ্যেই আপনি দেখেছেন ৩ তারিখ চরমনাই পীর সাহেব সরাসরি ৪৪ দ্বারা ভেঙ্গে মিছিল করলেন। ৪ তারিখ জমিয়তে উলামায়ে ইসলাম আমার দল তারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শেখ মঞ্জুর ইসলাম আফিন্দি, ফজলুল করিম কাসেমি, আব্দুর রব ইউসুফি ওরা সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন। তারপর আমাদের পিছে তাকাতে হয়নি। আপনি দেখেছেন আমাদের লক্ষ লক্ষ ছাত্র, আমাদের হাজার হাজার ছাত্র, আমাদের শত শত ছাত্র শহীদ হয়েছেন, হ্যাঁ, পঙ্গুত্ব বরণ করেছেন। সেজন্য আমি একজন কওমির সন্তান হিসেবে গর্বিত। এবং আমি মনে করি আগামী বাংলাদেশ বিনির্মাণে কওমি মাদ্রাসাকে বাদ দিয়ে যারা চিন্তা করবে ওরা বাদ পড়ে যাবে। কওমি মাদ্রাসাকে চিন্তা করে এই দেশ যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আমাদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। আমাদেরকে বাদ দিয়ে যদি করতে হয় তাদেরকে ইন্ডিয়া, হ্যাঁ, অ্যাক্সেস করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে, এই চিন্তা আমরা পোষণ করি। আচ্ছা, আপনার যে কথায় আমি ধারণা করেছি যে ২০১৩ সাল থেকে আওয়ামী লীগের প্রতি আপনার একটা বিদ্বেষপূর্ণ মনোভাব। এটা মনে হয় আমার প্রতি না, এটা এটা আমার মতো যারা তরুণ, যারা মাঠে ময়দানে ছিল, সবারই এই অনুভব আমার মনে হয় আর কি। মানে ২০১৩ থেকে এই আন্দোলন অবশ্যই সংগ্রামের অবশ্যই মানে আমার আপনার মনে হতো যে এই দেশে আওয়ামী লীগকে রাখা যাবে না, এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। করতে হবে। তার মানে স্বৈরাচার পতনের শুরুটা আপনি ২০১৩ সাল থেকে আমি লালন নিজের করতাম, মধ্যে লালন আমি করছেন। লালন করেছি। আচ্ছা, এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে ২০২৪-এর যে আন্দোলন, এই আন্দোলনের দাবিগুলা আপনার দৃষ্টিভঙ্গিতে কতটুকু ন্যায্য ছিল? আমি মনে করি দাবি তো আসলে প্রথমে এটা ছোট্ট একটা দাবি ছিল কোঠা সংস্কারের। পরবর্তীতে যখন এক দফা দাবি এসে গেল তখন আমরা বুঝতে পেরেছি এই সরকারের পতন হয়ে যাবে। তো আমরা সেই এক দফাতে প্রচন্ড ভাবে উদ্বেলিত, আনন্দিত, প্রচন্ড ভাবে আমরা বিদ্রোহী হয়ে উঠি। আলহামদুলিল্লাহ আমাদের এক দফা দাবি আদায় হয়। তো যেটা আসলে প্রত্যাশা ছিল এই ২৪-এর পর, এখানে সবচেয়ে বড় একটা বিষয়, সবসময় ইসলামিস্ট দাড়ি টুপিওয়ালাদেরকে অ্যাক্সেস করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়। আমি ২৪-এর এই আন্দোলনে আমাদের প্রচন্ড এই বিভৎস সময়ে আমাদের হাজার হাজার ছাত্র, বিশেষ করে যাত্রাবাড়ি পয়েন্টে এবং উত্তরা পয়েন্টে আমাদের যে অংশগ্রহণ ছিল, আপনি ভিডিও ফুটেজে দেখবেন আমাদের যে সমস্ত ভাইয়েরা, কবি মাদ্রাসার ছেলেরা যে আন্দোলন করেছে। আর নরসিংদীতে সরাসরি আমি যেটা করেছি, আমার ছাত্র, আমার পরিচিত জন, হয়তো আতঙ্ক ভয় সবার মধ্যে ছিল, নিজেদেরকে সেফটি ছিল। এই সবকিছু মিলে আমাদের যে মূল্যায়নটা থাকা দরকার ছিল, এটা আমার মনে হয় রাষ্ট্র এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, এটা তারা অনুধাবন করতে পারছে না। যে ২০২৪-এর আন্দোলনে নিউজ নরসিংদীর কাছ থেকে যে সংবাদগুলো প্রচার হয়েছে, আপনি নিশ্চয়ই নিউজ নরসিংদী ফলো করেন। যে আন্দোলন সময়কালীন নিউজ নরসিংদীর অবদান এবং তার সংবাদ মাধ্যমকে যদি আমি বলি আজকে মূল্যায়ন করার জন্য, তাহলে সেটা কিভাবে মূল্যায়ন করবেন? আসলে রাফি, তুমি খুবই ছোট্ট মানুষ, কিন্তু তোমার এক্সপিরিয়েন্স
তোমার চিন্তা, তুমি আমার সন্তানের সমান, তো তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি। তুমি যে দুঃসাহসিকতা দেখিয়েছ, এটা আমার মনে হয় তোমার বয়সী কোনো মিডিয়া আমার মনে হয় করতে পারি, নরসিংদীতে আর কি, স্থানীয় মিডিয়ারা। এই জন্য আমি তোমাকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসি, এবং আমি তোমার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এই জন্য তুমি যে রাস্তায় আছো, যে হ্যাঁ প্রতিরোধ আন্দোলনের মধ্যে যেভাবে সংবাদ প্রচার করেছো, এখনো করে যাচ্ছ, আমি দেখেছি। আইনের ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিরুদ্ধে তুমি রিপিট করো, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করো। এই আপোষহীন ভাবে তুমি যদি এগিয়ে যাও, ইনশাআল্লাহ আশা করি সাংবাদিকতার ক্ষেত্রে তুমি একটি সুন্দর ভবিষ্যৎ তোমার গড়ে উঠবে। তবে তোমাকে আমি অনুরোধ করব, কোনো টাকার প্রলোভনে, কোনো দলীয় প্রভাবে কোনো সংবাদ তুমি প্রচার করবে না। এতে করে তোমার ইমেজ এবং তোমার ব্যক্তিত্ব নষ্ট হবে। আশা করি তুমি আমাদের স্নেহের এবং অত্যন্ত ভালোবাসার হিসাবে তোমাকে এই কথাটা বলা, এবং তুমি অত্যন্ত চৌকান্নতার সাথে, খুবই সতর্কতার সাথে আগাবে, যাতে তোমার ইমেজকে নষ্ট করে, তোমার এই মিডিয়াকে বিক্রি করে কেউ যেন ক্ষমতায় অবৈধ ব্যবহার না করতে পারে, সেটা আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করবো। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। দীর্ঘ সময় আমাদের সাথে দিয়েছেন, পাশে থেকেছেন। ভালোবাসা এবং শুভকামনা জানবেন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এগিয়ে যাও, জীবনকে গড়ো, এবং জীবনের অনেক সময় বাকি আছে, অন্যায়ের সাথে কখনো আপোষ করো না, এই প্রার্থনা।